দেশ সেরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ইমু ব্যাচে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আমি আছি সাগর চৌধুরী, সহযোগী অধ্যাপক আইসিটি, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। এটি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা আইসিটি নিয়ে ক্লাস করব, আইসিটি বিষয়ের এটি প্রথম ক্লাস। প্রথমে আমরা এই আইসিটির যে মান বন্টন আছে এক নজরে দেখে নেই। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। একটু লক্ষ্য করো, আমাদের এই আইসিটির বিষয়ের অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড হচ্ছে 275। সাধারণত 3 ঘন্টায় আমাদের সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষা হয়। এর মধ্যে একটু লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্ন সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। এই সৃজনশীল অংশে সাধারণত 8টি প্রশ্ন থাকে, অর্থাৎ 8টি সৃজনশীল প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদেরকে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। এই 5টি সৃজনশীল উত্তরের জন্য তোমাদের জন্য বরাদ্দকৃত মার্কস হচ্ছে 50, অর্থাৎ 5×10 50। এবং বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সময় হচ্ছে 25 মিনিট। এই 25 মিনিটে তোমাদেরকে 25টি এমসিকিউ বা নৈবেত্তিক প্রশ্ন দেয়া থাকবে, তোমাকে উত্তর করতে হবে। এই টোটাল 3 ঘন্টায় তোমাকে 75 মার্কসের উত্তর করতে হবে। যেহেতু আইসিটি বিষয়ে ফুল মার্কস হচ্ছে 100, এক্ষেত্রে ব্যবহারিক মার্কসের জন্য তোমাদের 25 মার্কস বরাদ্দ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির যে মান বন্টন আছে এটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকের পাঠটি উচ্চ মাধ্যমিক আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 1 লেকচার 1 নিয়ে সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লেকচার শিটটি দেখতে পাচ্ছ, এই লেকচার শিটের উপর ভিত্তি করে আমরা আজকের ক্লাসটি করব। চলো তাহলে ক্লাসটি শুরু করার আগে একটু স্ক্রিন লক্ষ্য করি। কি দেখতে পাচ্ছ? অনেকেই ধারণা করেছো যে আমাদের আজকের লেকচার বা আজকের পাঠের বিষয় কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 1 লেকচার 1-এর বিশ্বগ্রাম। এর সাথে বিশ্বগ্রামের যোগাযোগ, কর্মসংস্থান এবং শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করার আগে আজকের ক্লাসের যে শিখন ফলগুলো আছে দেখে নেই। আইসিটি ও বিশ্বগ্রাম কি এবং এর মৌলিক ধারণা ব্যাখ্যা করতে পারবে। যোগাযোগের ক্ষেত্রে ইমেইল, টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং ব্যাখ্যা করতে পারবে। কর্মসংস্থানে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের ভূমিকা বর্ণনা করতে পারবে এবং বিশ্বগ্রামের বিভিন্ন ক্ষেত্রে আইসিটির প্রভাব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তোমরা একটু লক্ষ্য করো, আইসিটি এই শব্দটি আমরা 2টি আলাদা আলাদা শব্দ থেকে পেয়ে থাকি। একটি হচ্ছে আইটি এবং অন্যটি হচ্ছে সিটি। আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তি, এবং সিটি হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তি। চলো তাহলে আমরা আইটি সম্পর্কে জেনে নিই। একটু লক্ষ্য করো তোমরা, তথ্য দ্রুত আহরণ করার প্রযুক্তি, তথ্য সংরক্ষণ ও আধুনিকীকরণ প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা ও বিতরণ এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা। এরপর যেটি আছে সিটি, অর্থাৎ যোগাযোগ প্রযুক্তি। কোনগুলো? ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, কম্পিউটার নির্ভর যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা, রেডিও, টিভি, মোবাইল এবং ইন্টারনেটের প্রযুক্তি, ইমেইল, ফেসবুক, স্কাইপি হচ্ছে এর উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আমাদের আইটি এবং সিটির সংমিশ্রণে আইসিটি।
এই যে বিশ্বগ্রাম নিয়ে আমরা বলছি যে বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে একটি ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে যা বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে এবং যেখানে মানুষ একক সমাজে বসবাস করে। অর্থাৎ বিশ্বগ্রাম কি? গ্লোবাল ভিলেজকে আমরা বিশ্বগ্রাম বলছি। যদি আমরা একে খুব সুন্দর করে সংজ্ঞায়িত করতে চাই বা বিশ্বগ্রামের সংজ্ঞা দিতে চাই, তাহলে কিভাবে লিখব আমরা? বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে সারা বিশ্বের মানুষ একটি একক পরিবারে বসবাস করে, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রিক মিডিয়া ব্যবহার করে একে অপরকে সেবা প্রদান করে। অর্থাৎ আমরা এমন একটি পরিবেশ তৈরি করব বিশ্বগ্রামের মাধ্যমে যেখানে সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে এবং একে অপরকে সেবা প্রদান করতে পারবে। তাহলে এই বিশ্বগ্রামের ধারণা কে দিয়েছেন? এই বিশ্বগ্রামের জনক কে? প্রিয় শিক্ষার্থীরা, মার্শাল ম্যাকলুহান, যিনি 1911 সালে জন্মগ্রহণ করেন এবং 1980 সালে পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এ পর্যায়ে মার্শাল ম্যাকলুহান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। লক্ষ্য করো, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ প্রতি বছরই এখান থেকে বেশ কিছু এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় কমন থাকে। ওনার নাম হচ্ছে কি? মার্শাল ম্যাকলুহান। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন উনি। দ্য গুডেনবার্গ গ্যালাক্সি এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটি বইয়ে সর্বপ্রথম উনি এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন। প্রিয় শিক্ষার্থীরা, দ্য গুডেনবার্গ গ্যালাক্সি 1962 সালে এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1964 সালে দুটি বই প্রকাশিত হয়। বিশ্বগ্রামের ধারণার প্রবর্তক এ কারণে মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। তোমাদের বোর্ড পরীক্ষাতে অনুধাবনমূলক প্রশ্নে সাধারণত এই প্রশ্নটি এসে থাকে যে মার্শাল ম্যাকলুহানকে কেন বিশ্বগ্রামের জনক বলা হয়। উনি জন্মগ্রহণ করেছেন 21শে জুলাই 1911 সাল। এর আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে 1911 সালে উনি জন্মগ্রহণ করেন এবং 1980 সালে উনি পরলোক গমন করেন। কিন্তু কিছু কিছু সময় এমসিকিউতে তারিখ উল্লেখ করা থাকে। এ কারণে কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি তারিখ সহ জন্ম এবং মৃত্যু দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের যে সুবিধা আছে বা বৈশিষ্ট্যসমূহ আছে এক নজরে দেখে নিই। একটু লক্ষ্য করো, মুহূর্তেই যে কোনো দেশের তথ্য জানা যায়, বিভিন্ন দেশের সাংস্কৃতিক সম্পর্কে জানা যায়, টেক্সট, অডিও অ্যান্ড ভিডিও আদান প্রদান করা যায়, ঘরে বসেই বিখ্যাত ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া যায়, মুহূর্তেই যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়, কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পায়, অনলাইনে কেনাকাটার সুবিধা পেয়ে থাকি আমরা এবং অনলাইনের ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য করতে পারি। এবার একটু লক্ষ্য করো বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদান নিয়ে। আমরা বলছি এতক্ষণ ধরে যে বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ। তাহলে এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমাদের কোন কোন উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে নিই। লক্ষ্য করো, প্রথমেই দরকার হচ্ছে আমাদের হার্ডওয়্যার, এরপরে দরকার সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তুমি যদি খেলা দেখতে চাও তাহলে তোমাদের একটি হার্ডওয়্যার লাগবে এবং সফটওয়্যার লাগবে। এরপরে যেটি আছে নেটওয়ার্কের সংযুক্ততা, অর্থাৎ ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট কানেক্টিভিটি। অবশ্যই ডেটার প্রয়োজন আছে এবং সর্বশেষ মানুষের সক্ষমতা। অর্থাৎ তোমার কাছে এই চারটি উপাদান থাকলেও তুমি যদি এই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার জন্য টেকনোলজি ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু এই গ্লোবাল ভিলেজের তোমার কোনো কাজে আসবে না। এ কারণে সর্বশেষ মানুষের সক্ষমতা প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এসো এ পর্যায়ে আমরা বিশ্বগ্রামের যে প্রয়োগ ক্ষেত্রগুলো আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারি, কোন কোন ক্ষেত্রে আমরা বিশ্বগ্রাম প্রয়োগ করতে পারি দেখে নেই। এখানে লক্ষ্য করো, প্রথমেই আছে যোগাযোগ, গবেষণা, কর্মসংস্থান এবং বাসস্থান। অর্থাৎ যোগাযোগ, আমরা যখন একজনের সাথে আরেকজন যোগাযোগ করব তখন বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হবে। গবেষণার ক্ষেত্রে আমরা এই বিশ্বগ্রামের ভূমিকা রাখতে পারি, বিশ্বগ্রাম ব্যবহার করতে পারি।
কর্মসংস্থান, এখন কর্মসংস্থানের জন্য কিন্তু আমাদেরকে অফিসের দরজায় যেতে হয় না, বা ভ্যাকেন্সির জন্য কিন্তু আমার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে হয় না যে কোথায় ভ্যাকেন্সি আছে। আমরা ইন্টারনেট ব্যবহার করেই কিন্তু এই কর্মসংস্থান কোথায় আছে সেটি খুঁজে বের করতে পারি। বাসস্থানের জন্য এখন টুলেট দেখার জন্য প্রতি গলিতে যেতে হয় না। নতুন ঢাকা বলি আর পুরনো ঢাকা বলি, এখন কিন্তু অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া হতে পারে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, সব জায়গাতেই কিন্তু এখন এই বাসস্থান বা অনলাইনে আমরা টুলেট পেয়ে থাকি। এছাড়াও শিক্ষাক্ষেত্রে, বর্তমানে শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোবাল ভিলেজ। কিভাবে? ধরো ভার্চুয়াল ক্লাসরুম, তোমরা কিন্তু করোনার যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল সেখানে তোমরা ঘরে বসেই স্কুল বা কলেজের ক্লাসগুলো করেছো। এটিই ছিল ভার্চুয়াল ক্লাসরুম, অর্থাৎ তুমি ঘরে বসেই কিন্তু পড়াশোনা করেছো। কার অবদান ছিল? এই বিশ্বগ্রামের অবদান ছিল। ব্যবসা বাণিজ্য, এখন ই-কমার্স হচ্ছে বিশ্বগ্রামের মাধ্যমে। তোমরা ঘরে বসেই এখন তোমাদের খাবার অর্ডার করছো, অথবা তোমাদের পোশাক আশাক থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক উপাদান কিন্তু ঘরে বসেই তোমরা অর্ডার করছো। চিকিৎসা সেবা, চিকিৎসা সেবায় কিভাবে আমরা গ্লোবাল ভিলেজের অন্তর্ভুক্ত হব? ধরে নাও হঠাৎ করে তোমার বাসায় কেউ অসুস্থ হয়ে গেল। এখন এই ইমার্জেন্সিতে তোমার আশেপাশে কোনো ডাক্তার নেই। তুমি কিন্তু মোবাইলের একটি নির্দিষ্ট নম্বর ডায়াল করে তুমি এই টেলিমেডিসিন বা ডাক্তারের সুবিধা পেতে পারো। সংবাদ ও বিনোদন, আগে ছোটবেলায় আমরা দেখতাম যে বাসায় খবরের কাগজ দিয়ে যেত, সেটি আমার বাবা বা দাদা বা দিদা পড়তো। এখন কিন্তু এই সংবাদ মাধ্যমের জন্য আমাদেরকে খবরের কাগজ দেখতে হয় না। তোমার যে ডিভাইসটি আছে হাতে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে তোমরা কিন্তু খবরের যে অনলাইন ভার্সন আছে এটি পড়তে পারো। এছাড়াও বিনোদনের ক্ষেত্রে কিন্তু এখন গ্লোবাল ভিলেজ অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। তোমাদেরকে এখন কোনো সিনেমা বা কোনো মুভি দেখতে হলে থিয়েটারে যাওয়ার প্রয়োজন নেই। তোমরা তোমাদের হাতের যে স্মার্টফোন আছে বা ট্যাব আছে সেখানেই কিন্তু বসে তোমরা আপডেট যে মুভি বা নাটক বা অন্য কোনো গান তোমরা দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ইমেল সম্পর্কে একটু জেনে নিই। ইমেইলকে আমরা বলি ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল। ডেটা কমিউনিকেশন ও ওয়ার্ড প্রসেসিং, এই দুটির সমন্বয়ে ইমেল গঠিত হয়। দূরবর্তী কোনো ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানের একটি আধুনিকতম পদ্ধতি হচ্ছে এই ইমেল পদ্ধতি। এই ইমেল সুবিধা আমরা কেন ব্যবহার করব? অর্থাৎ ইমেল কেন ব্যবহার করব? আমরা তো চিঠিপত্রের মাধ্যমেও এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করতে পারি। কেন ব্যবহার করব আমরা একটু লক্ষ্য করি। অতি কম সময়ে ও কম খরচে তথ্য আদান প্রদান করা যায়। বিশ্বের যে কোনো প্রান্তে বার্তা পাঠানো যায় খুব সহজে। টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও পাঠানো যায়। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমরা তো চিঠিপত্রের মাধ্যমেও এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করতে পারি, কিন্তু সেই চিঠির মধ্যে কি তুমি কোনো ইমেজ পাঠাতে পারবে? তুমি কি কোনো অডিও পাঠাতে পারবে? বা তুমি কি কোনো ভিডিও পাঠাতে পারবে? পারবে না। তাহলে এই সুবিধাগুলো কিন্তু আমাদেরকে ইমেল দিচ্ছে। 24/7, নিশ্চয়ই এটা তোমরা জানো যে 24/7 বলি আমরা, অর্থাৎ দিন রাত 24 ঘন্টাই আমরা এই সেবা গ্রহণ করতে পারি। একসাথে অনেককে বার্তা পাঠানো যায়। তুমি যদি একের অধিক মানুষকে চিঠি পাঠাতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো চিঠি লিখতে হবে, কিন্তু ইমেলের ক্ষেত্রে তুমি একটা ইমেল জাস্ট ঠিকানা লিখে দিলেই সবার কাছে পৌঁছে যাবে। সংযুক্তি বা অ্যাটাচমেন্ট পাঠানো যায়। খরচ প্রচলিত ডাকের চেয়ে অনেক কম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ইমেল ব্যাপারে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। একটি ইমেইলের সাধারণত দুইটি অংশ থাকে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এমসিকিউতে আসে যে ইমেইলের @এর বাম পাশের অংশটির নাম কি, অথবা এই @এর ডান পাশের অংশটির নাম কি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, @এর বাম পাশের যে অংশ এটিকে আমরা বলি ইউজার আইডেন্টিটি, এবং @এর ডান পাশের অংশটিকে আমরা বলি ডোমেইন নেম। প্রিয় শিক্ষার্থীরা, একটি ইমেল পাঠাতে প্রয়োজনীয় উপাদানগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই প্রয়োজন হচ্ছে একটি ডিভাইস, অর্থাৎ একটি কম্পিউটার, একটি মোবাইল বা একটি ট্যাব। অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। মডেম, টেলিফোনের লাইনের মাধ্যমে আমরা ইন্টারনেটের সংযোগ দিতে পারি। কমিউনিকেশনের জন্য একটি সফটওয়্যার প্রয়োজন আছে, এবং
একটি ইমেলের ঠিকানার প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা টেলিকনফারেন্স সম্পর্কে একটু জেনে নিই। একটু লক্ষ্য করো, টেলিযোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সভা অনুষ্ঠান করে কার্য বিবরণী জানা, রিপোর্ট পেশ করা, সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি করার পদ্ধতিকে টেলিকনফারেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যখন টেলিফোনের মাধ্যমে একই সাথে কোনো কনভারসেশন করবে তখন সেটাকে আমরা বলবো টেলিকনফারেন্স। তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ছোট্ট করে আমি এর উদ্ভাবক এবং সাল দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন সময় এমসিকিউতে এই দুটি প্রশ্ন এসে থাকে। অর্থাৎ এই টেলিকনফারেন্সের উদ্ভাবক কে? এর উদ্ভাবক হচ্ছেন মরিস টপ এবং 1930 সালে এই মরিস টপ টেলিকনফারেন্স সম্পর্কে ধারণা দেন। এখানে একটু লক্ষ্য করো, এই টেলিকনফারেন্সিং করতে আমাদের যে উপাদানসমূহ প্রয়োজন, প্রথমেই কম্পিউটার, মাইক্রোফোন, ফ্যাক্স, ইন্টারনেট, স্পিকার, মডেম, ওয়েব ক্যামেরা, অডিও ক্যাপচার কার্ড এবং একটি সফটওয়্যার প্রয়োজন। তাহলে ভিডিও কনফারেন্সিং কী হবে বা ভিডিও কনফারেন্স কী হবে? বলেছিলাম টেলিকনফারেন্স হচ্ছে টেলিফোনের সাহায্যে। টেলিফোনের সাহায্যে কিন্তু কেউ কাউকে দেখতে পায় না, শুধুমাত্র একজন আরেকজনের কথা শুনতে পারে। অপরদিকে ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা হচ্ছে তারা শুধু কথাই শুনবে না, সাথে একজন আরেকজনকে দেখতেও পারবে। অর্থাৎ ভিডিও কনফারেন্স হচ্ছে এক ধরনের টেলিকনফারেন্সিং, যেখানে অংশগ্রহণকারীদের ছবি দেখা যায়। আমি ইতিমধ্যে বলেছি তোমাদেরকে, এটি একটি ক্রমবর্ধমান আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে বিভিন্ন দেশের ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারে। তাহলে এই ভিডিও কনফারেন্সিং করতে আমরা কোন ধরনের অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে পারি? একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এটিও তোমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ অনেক সময় আমরা দেখেছি বোর্ডে বা বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে অবজেক্টিভ আসে যে নিচের কোনটি ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজন। এখানে আইমিট আছে, গো টু মিটিং আছে, গুগল মিট আছে, ওপেন মিটিংস, জুম এবং মাইক্রোসফট টিমস। সাধারণত এই সফটওয়্যারগুলোও আমরা ঘুরে ফিরে ব্যবহার করি। এর বাইরেও কিন্তু অনেক ধরনের ভিডিও কনফারেন্সিংয়ের সফটওয়্যার আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিও কনফারেন্সিংয়ের একটি উদাহরণ দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং একটু দেখে নিই। লক্ষ্য করো, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। অর্থাৎ আমি ইন্টারনেটের মাধ্যমে কাজ করব, কিন্তু আমি কারো অধীনস্থ না। এর ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন পেশা, নিজের ইচ্ছে মতো সময়ের কাজ, যে কোনো কাজ, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে কোনো কাজ যেটি তুমি পারো সেটি করতে পারবে। কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি এবং এসইও। এবং এই যে ফ্রিল্যান্সিং করব, বিভিন্ন ধরনের সাইট আছে, আমরা একটু সাইটগুলো দেখি। আপওয়ার্ক আছে, গুরু আছে, পিপল পার আওয়ার, এই ধরনের সাইটে আমরা ফ্রিল্যান্সিং করে থাকি। তাহলে আউটসোর্সিং কি? প্রিয় শিক্ষার্থীরা, এটা লক্ষ্য করো, কোনো কাজ নিজেরা না করে যখন তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে করিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো আউটসোর্সিং। একটি হচ্ছে ফ্রিল্যান্সিং, আরেকটি হচ্ছে আউটসোর্সিং। এই আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি কাজ করা যেতে পারে, বিদেশি মুদ্রায় পারিশ্রমিক পাওয়া যেতে পারে, ঘরে বসে কাজ করার সুবিধা আছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ এই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দেশ। এবং জনপ্রিয় সাইটগুলো হচ্ছে, আমি আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও মোটামুটি একই জিনিস, জাস্ট একজন হচ্ছে কি করে, অর্ডার করে, আরেকজন অর্ডার নেয়। দেখো, আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার, সাধারণত এই সাইটগুলো থেকে আমরা এই ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো নিয়ে থাকি বা আউটসোর্সিং করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, এই দুটির মধ্যে আসলে পার্থক্যটা কি? দুটি তো আমাদের একই মনে হচ্ছে, তাই না? একটু পার্থক্য আছে, একটু লক্ষ্য করো। আউটসোর্সিং হচ্ছে তৃতীয় পক্ষকে কাজ দেওয়া, অর্থাৎ কোম্পানি। আমি যখন দেব কাজটি, তখন আমরা বলবো যে আমরা আউটসোর্সিং করছি। এবং ফ্রিল্যান্সিং হচ্ছে কি,
যাকে কাজটি দিচ্ছি আমরা, যে কাজটি নিচ্ছে সে, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করা ব্যক্তির দৃষ্টিকোণ থেকে। ধরে নাও একটি কোম্পানি তোমাকে কোনো একটি কাজ করার জন্য হায়ার করলো, তাহলে কোম্পানি আউটসোর্সিং করলো আর তুমি একজন ফ্রিল্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের পর থেকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের যে ধারণা এটি তোমরা আর ভুল করবে না। এ পর্যায়ে আমরা ইবুক সম্পর্কে একটু জেনে নিই যে ইবুকটি কি। ইলেকট্রনিক বুককে আমরা সংক্ষেপে ইবুক বলি। মুদ্রিত বইয়ের ডিজিটাল রূপকে ইবুক বলে থাকি। কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোনে পড়া যায়। এই ইবুক কেন আমরা ব্যবহার করব? আমাদের তো সাধারণ বই আছে, তোমাদেরও বাসায় অনেক বই আছে যেগুলো তোমরা এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করতে পারো না। কেন আমরা ইবুক ব্যবহার করব একটু দেখে নেই। যে কোনো স্থান থেকে যে কোনো সময় পড়া যায়, সহজে সার্চ করে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা যায়, হাজার হাজার বই একটি মাত্র ডিভাইসে সংরক্ষণ করা যায়, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টেক্সট টু স্পিচ, অর্থাৎ যারা চোখে দেখে না, আমরা যদি তাকে বলে দেই যে আমাকে পড়ে শোনাও, তখন কিন্তু সে টেক্সট টু স্পিচ অর্থাৎ লেখা থেকে সে পড়ে শোনাবে। মুদ্রিত বইয়ের চেয়ে কম খরচ। তুমি 100টি বই যখন বাজারে কিনতে যাবে তোমার হাজার হাজার টাকা খরচ হবে, কিন্তু যদি এই বইগুলোর অনলাইন সংস্করণ তুমি পেয়ে যাও তাহলে কিন্তু খরচ অনেক কমে যাবে। এবং পরিবেশ বান্ধব, অর্থাৎ এই ইবুক ব্যবহার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো প্রকার গাছ কাটতে হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ই লার্নিং সম্পর্কে একটু জেনে নেই। ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং কি? ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা গ্রহণ করাকে আমরা বলি ই লার্নিং। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ই বুক সম্পর্কে বলেছিলাম। যখন তুমি ই বুকটি বাসায় বা বিভিন্ন স্থানে বসে তোমার পড়াটি পড়বে তখন সেটি হয়ে যাবে ই লার্নিং। ই লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা আছে, একটু দেখে নেই। ঘরে বসে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হতে পারে, নিজের সময় মতো শিক্ষা গ্রহণ অর্থাৎ সেলফ পেসড হতে পারে, কোর্সেরা, ইডিএক্স, খান একাডেমিতে কোর্স, অর্থাৎ বিভিন্ন এরকম সাইট আছে যেখানে তোমরা খুব সহজেই ই লার্নিংয়ের সুবিধা পাবে। ভিডিও লেকচার, কুইজ বা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টের সুযোগ আছে। শিক্ষক শিক্ষার্থী ইন্টারেক্টিভ যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ সহজেই তুমি 1-to-1 এই ইন্টারেক্টিভ যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরই সাথে অনলাইনে তোমরা সার্টিফিকেট অর্জন করতে পারবে, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তুমি পড়াশোনার সুযোগ পাচ্ছ। তুমি আমেরিকাতে কোনো একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য এখন কিন্তু তোমাকে আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই। তোমরা দেশে বসেই কিন্তু আমেরিকার একটি নির্দিষ্ট কোর্স যেটি বাংলাদেশে অ্যাভেলেবল সেটি করে সার্টিফিকেট অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের পাঠ। নিশ্চয়ই তোমরা আজকের পাঠটি খুব সুন্দর করে বুঝতে পেরেছ। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। আমাদের এই পাঠ থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন থাকে। 1 নম্বরে যেটি আছে, আইসিটি এর পূর্ণরূপ কি? একটু লক্ষ্য করো, এটি ঢাকা বোর্ডে 2017 সালে এবং 2019 সালে এসেছে। তথ্য বা ইনফরমেশন কি? এটি রাজশাহী বোর্ডে এসেছে 2020 সালে। উপাত্ত বা ডেটা কাকে বলে? বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ কি? বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? ইমেল কি? টেলিকনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং কি? আউটসোর্সিং কি এবং ফ্রিল্যান্সিং কি? প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এই সবগুলো কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে কিন্তু এসেছে। তাই তোমরা চাইলে এই পেজটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিই। ইমেল ঠিকানায় চিহ্নের গুরুত্ব কি? এটি কুমিল্লা বোর্ডে এসেছে। টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর এবং কেন? এই প্রশ্নটি দেখো রাজশাহী বোর্ডে এসেছে 2022 সালে। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছি। ইবুক কেন পরিবেশ বান্ধব?
আইসিটি কিভাবে কর্মসংস্থানের ধরন বদলে দিয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। এ পর্যায়ে আমরা দুটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখে নিই। একটু লক্ষ্য করো, রাফিদ প্রতিদিন তার বিদেশে থাকা বন্ধুর সাথে ছবি ও ভিডিও শেয়ার করে। তার বড় ভাই বিদেশে বসে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে একটি সফটওয়্যার কোম্পানির জন্য কাজ করেন এবং পারিশ্রমিক পান। এই হচ্ছে আমার উদ্দীপক। তাহলে এই উদ্দীপকের আলোকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? বিশ্বগ্রাম কি? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনে রাফিদের বন্ধুর সাথে যোগাযোগের পদ্ধতিটি ব্যাখ্যা করো। এটি উদ্দীপকে কিন্তু খুবই সহজভাবে বলাই আছে কিভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করেছে। রাফিদের বড় ভাই কোন পদ্ধতিতে কাজ করছেন ব্যাখ্যা করো। অর্থাৎ রাফিদের বড় ভাই কিন্তু একটি কাজের কথা এখানে বলেছে, তোমাকে সেই কাজটি ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে। বিশ্বগ্রাম ধারণাটি আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। দেখো, এখানে বিশ্বগ্রামের একটি উপাদানের কথা বলা আছে। তোমাকে এই উদ্দীপকের আলোকে এই বিশ্বগ্রামের ধারণাটি বর্ণনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। এসো আমরা আরেকটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখি। মিস রাবেয়া ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলে চিকিৎসা নিচ্ছেন। তার ছেলে ঘরে বসে কম্পিউটারে ইবুক পড়ছে এবং অনলাইনে কোর্সে ভর্তি হয়েছে। তাহলে এই উদ্দীপকের আলোকে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো কি হতে পারে আমরা একটু দেখে নিই। ই লার্নিং কি? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনে আছে মিস রাবেয়া কোন প্রযুক্তি ব্যবহার করছেন ব্যাখ্যা করো। এবং প্রয়োগমূলক যে প্রশ্নটি, সেই প্রশ্নে আছে মিস রাবেয়ার ছেলের পড়ার পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। অর্থাৎ উদ্দীপকে লক্ষ্য করো, রাবেয়ার যে ছেলে সে কম্পিউটারে ইবুক পড়ছে। তোমাকে এই ইবুকের সুবিধা এবং অসুবিধা বর্ণনা করতে হবে। এবং উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটি আছে, বিশ্বগ্রামের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হয়েছে এটি সবাই জানো, কিন্তু উদ্দীপকে কোন পয়েন্টের কথা বলা হয়েছে সেই আলোকে তুমি এটি মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ পর্যায়ে এসো আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখে নেই। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? এটি ইতিমধ্যে দেখো 2018 সালে বিভিন্ন বোর্ডে চলে এসেছে। মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান হচ্ছেন বিশ্বগ্রামের ধারণার প্রবর্তক। টেলিকনফারেন্সিং কে উদ্ভাবন করেন? এটি প্রথমেই আমি তোমাদেরকে আজকের এই পাঠে দেখিয়েছি। কি হবে? মরিস টপ। ফ্রিল্যান্সিং এ কোনটি সঠিক? অর্থাৎ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? একটু লক্ষ্য করো, স্বাধীনভাবে অনলাইনে কাজ করা যায়। আরও কিছু এমসিকিউ আছে। ইমেল অ্যাড্রেসের @ চিহ্নের পরের অংশকে কি বলে? আমি যখন এই ইমেলের অ্যাড্রেস পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে @ আগের অংশ এবং পরের অংশকে কি বলে। তাহলে পরের অংশকে কি বলে? ডোমেন নেম। কোনটি ভিডিও কনফারেন্সিংয়ের সফটওয়্যার? ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত জুম যে অ্যাপস আছে এটি ব্যবহার করি। আইসিটি এর পূর্ণরূপ কি? ক্লাসের শুরুতেই কিন্তু আমি এই আইসিটির পূর্ণরূপ তোমাদেরকে দেখিয়েছি। এটি হচ্ছে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বিভিন্ন মেডিকেল বা ইউনিভার্সিটির অ্যাডমিশনে বেশ কিছু প্রশ্ন এসেছে বা গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্ন দেখে নিই। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমেই আছে গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রথম কোন বইয়ে এসেছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, যেটি 1962 সালে তিনি পাবলিশ করেন। এটি বুয়েটে 2019 সালে এসেছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে লক্ষ্য করো 2021 সালে এসেছে। ই লার্নিংয়ের সুবিধা কোনটি? সেলফ পেসড শিক্ষা গ্রহণ। এবং মেডিকেলে 2020 সালে এসেছে টেলিকনফারেন্সিংয়ের জন্য কোনটি প্রয়োজন নয়? অর্থাৎ নিচে 4টি অপশনের মধ্যে কোনটি আমার প্রয়োজন নেই টেলিকনফারেন্সিংয়ের ক্ষেত্রে? এর উত্তর হচ্ছে প্রিন্টার। অর্থাৎ প্রিন্টার আমাদের প্রয়োজন নেই। আরও কিছু প্রশ্ন একটু লক্ষ্য করো। ভিডিও কনফারেন্সিংয়ে এবং টেলিকনফারেন্সিংয়ের মূল পার্থক্য কী?
ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিংয়ের ক্ষেত্রে মূল পার্থক্য হচ্ছে একটিতে শুধুমাত্র কথা শোনা যায়, কথা বলা যায়, আরেকটিতে হচ্ছে ভিডিও সুবিধার উপস্থিতি। নিচের কোনটি ফ্রিল্যান্সিং সাইট? আপওয়ার্ক। আইসিটি ব্যবহারের কর্মসংস্থানের সবচেয়ে উন্নত সুযোগ কোনটি? আউটসোর্সিং। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আগত বা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন। তোমাদের জন্য বাসায় আমি একটি অনুশীলন রেখেছি। লক্ষ্য করো, এমসিকিউর ক্ষেত্রে তোমরা বইয়ের প্রথম অধ্যায়ের আজকের পাঠ থেকে তোমরা এমসিকিউ সমাধান করবে, বিগত 5 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করবে। সৃজনশীল ক্ষেত্রে এই অধ্যায়ের উপর নিজে দুটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে, নিজে নিজে দুটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে এবং ভিডিও কনফারেন্সিং ও ই লার্নিং ব্যবহার করে একটি কাল্পনিক ক্লাসরুমের বর্ণনা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। নিশ্চয়ই তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা যদি প্রতিদিন আমাদের এই ক্লাসগুলো অনুশীলন করো তাহলে বোর্ড পরীক্ষায় A+ সহ সর্বোচ্চ নম্বর পেতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে, সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো